যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিল্প। শিল্প এটির সংজ্ঞা যদি দিতে হয় তাহলে বলা যেতে পারে যে আমাদের প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন দ্রব্য বা বস্তু যেগুলো আমাদের মানুষের সংস্কৃতি বা টেকনোলজি বা তার কৃষ্টি বা তার বুদ্ধিমত্তার সাহায্যে সেই প্রাকৃতিক বস্তু বা প্রকৃতিতে প্রাপ্ত যে জিনিসগুলি সেগুলির মাধ্যমে আমাদের মানুষ তথা জীবনের অগ্রগতির জন্য কোনো দ্রব্য তৈরি করে যে পদ্ধতির মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে, সে প্রক্রিয়া বা সে পদ্ধতিটাকেই আমরা এক কথায় বলবো শিল্প বা ইন্ডাস্ট্রি। প্রথম কার্যকলাপ অর্থাৎ প্রাথমিক কার্যকলাপের মধ্যে আমরা পেয়েছিলাম কৃষিকে, আমরা পেয়েছিলাম মাছ চাষকে বা মৎস্য আহরণকে, যেটাকে বলা হচ্ছে। এবার আমরা যে শিল্প, সেই শিল্পটা আমরা পাবো হচ্ছে মাধ্যমিক কার্যকলাপ অর্থাৎ সেকেন্ডারি অ্যাক্টিভিটিসের মধ্যে। শিল্প অর্থাৎ এই যে আমি প্রথমেই বললাম যে প্রকৃতিতে প্রাপ্ত বা প্রাকৃতিক কোনো জিনিস বা বস্তু সেগুলোকে মানুষ তার বুদ্ধিমত্তার সাহায্যে তার সংস্কৃতির মাধ্যমে যখন মানুষের সুবিধার্থে বা সমাজের অগ্রগতি স্বার্থে যখন যে প্রক্রিয়াটির মাধ্যমে কোনো বস্তুকে রূপান্তরিতকরণ করে তখন সেই প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে আমরা শিল্প বলে থাকি। এবার এই শিল্পের বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন তত্ত্ব পেয়ে থাকি যে একটা কোনো শিল্প গড়ে ওঠার পেছনে শিল্পটি কোথায় গড়ে উঠতে পারে বা কোথায় সেটি গড়ে ওঠা উচিত। সেক্ষেত্রে আমরা ওয়েবারের নাম কিন্তু প্রথমেই পাবো। এই ওয়েবার তিনি 1909 খ্রিস্টাব্দে এই ওয়েবার দান স্ট্যান্ডার্ড দার ইন্ডাস্ট্রি এই বইটিতে কিন্তু তার এই শিল্প যে স্থানিকতার তত্ত্ব সেটি কিন্তু দিয়েছিলেন। পরবর্তীকালে 1929 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, এই থিওরিটি ইংরেজি অনুবাদ হয় 1929 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে উবের দেন স্ট্যান্ডার্ড দার ইন্ডাস্ট্রিয়াল বইটিতে তার তত্ত্বটি প্রকাশিত হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে 1929 খ্রিস্টাব্দে সেটি ইংরেজি অনুবাদ হয় লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, অর্থাৎ শিল্প ক্ষেত্রে যে শিল্প স্থানিকতার ক্ষেত্রে ন্যূনতম ব্যয় তত্ত্ব যেটাকে বলা হচ্ছে বাংলায়। আমরা মূলত এই টপিকটাকে নিয়েই আজকে আলোচনা করব। ওয়েবার তার এই তত্ত্বে বলে রাখা ভালো যে যে তত্ত্বটিকে তিনি পেশ করেছিলেন সেইখানে একটি শিল্প কোথায় গড়ে উঠবে এবং সেইখানে প্রফিট বা মুনাফা এবং শিল্পটি কোথায় গড়ে উঠলে সেই মুনাফাটি পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যয় এটিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অনুমান বা একটি নির্ধারক হিসেবে ধরেছিলেন। এবার এই ওয়েবারের যে তত্ত্ব সেই তত্ত্বটির মধ্যে আমরা প্রবেশ করছি। ওয়েবারের তত্ত্বের কতগুলি অনুমান তিনি করে নিয়েছিলেন। সে অনুমানগুলি কি কি? ওয়েবার তার তত্ত্ব যখন পেশ করেছেন তখন কতগুলি তত্ত্বের কথা তিনি বলেছেন, তত্ত্বে কতগুলি অ্যাজাম্পশনের কথা বলেছেন বা অনুমানের কথা বলেছেন। সে অনুমানগুলো কি? প্রথমত তার তত্ত্বে বলা হয়েছে যে অঞ্চলটি সমধর্মী হবে, অর্থাৎ ভৌগোলিকগতভাবে জলবায়ুগতভাবে অঞ্চলটি পুরোপুরিভাবে সমধর্মী হবে, অর্থাৎ হোমোজেনিয়াস ফ্যাক্টর ইন দিস সেক্টর অর ইন দিস এরিয়া, এটা বলা যেতে পারে যে সেই অঞ্চলটি সমধর্মী হয়ে থাকবে। দ্বিতীয়ত অঞ্চলটিতে অধিবাসী যারা থাকবে তারা একই সম্প্রদায়ভুক্ত থাকবে। তৃতীয়ত অঞ্চলটিতে দুই ধরনের কাঁচামাল পাওয়া যাবে এবং কাঁচামালের ক্ষেত্রে তিনি বলেছেন একটি হচ্ছে সর্বত্র লব্ধ বা ইউবিকুইটিস যেটাকে বলা হচ্ছে এবং আরেকটি হচ্ছে সেটি হচ্ছে কোনো একটি জায়গায় সীমাবদ্ধ কাঁচামাল। এই সীমাবদ্ধ কাঁচামালের ক্ষেত্রে তিনি আবার দুই ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল এবং একটি হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। সেটি নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কিভাবে তিনি পণ্য সূচকের কথা বলেছেন সেটা নিয়েও আলোচনা করব। এবং এছাড়া অনুমানের মধ্যে কি ছিল? অঞ্চলটিতে যে
উৎপাদিত দ্রব্য তার কিন্তু চাহিদা থাকবে, অঞ্চলটিতে একটি সুস্থিত একটি সরকার সেইখানে থাকবে এবং পূর্ণ প্রতিযোগিতার বাজার থাকবে, এবং এই অঞ্চলটি অবশ্যই যে অঞ্চলটিতে শিল্প গড়ে উঠছে সেই অঞ্চলটির মধ্যে যে বাজারটি গড়ে উঠবে সেখানে সেই যে পরিবহন ব্যয়, সেই পরিবহন ব্যয়, কাঁচামালটির ওজন এবং সেটি কত দূর থেকে আনা হচ্ছে কাঁচামালটিকে তার উপরে নির্ধারিত হবে পরিবহন ব্যয়। এই কটা জিনিসের ওপরে তিনি অনুমান করে তার তত্ত্বটি দিয়েছেন। এবার আমি যখন এই তত্ত্বটি যখন ব্যাখ্যা করছি তখন প্রথমেই যেটা বলেছি যে তার তত্ত্বটিতে তিনি দুই ধরনের কাঁচামালের কথা বলেছেন, একটি সর্বত্রলব্ধ বা সর্বত্র প্রাপ্ত বা ইউবিকুইটিস যেটাকে বলা হচ্ছে। এই ইউবিকুইটিস বলতে আমরা সেটাকেই বলছি যেই দ্রব্য বা যেই কাঁচামাল বা যেই বস্তুগুলি আমাদের পুরোপুরিভাবে আমাদের সব জায়গাতেই পাওয়া যায়, যেমন বাতাস, জল, মোটামুটি সব জায়গাতে এগুলো পাওয়া যেতে পারে। এবং আমাদের সম্পদের শ্রেণীবিভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এগুলোকে পেয়েছিলাম। এছাড়াও যেগুলো আমরা পেয়েছি এই তত্ত্বের ক্ষেত্রে, সেই তত্ত্বের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেটা হচ্ছে সীমাবদ্ধ কাঁচামাল, এবং সেটিকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল। এবার এই বিশুদ্ধ কাঁচামাল কোনটি এবং অবিশুদ্ধ কাঁচামাল কোনটি সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। আচ্ছা, বিশুদ্ধ কাঁচামাল বলতে তিনি যেটা বুঝিয়েছেন যে এমন কাঁচামাল আছে যেই কাঁচামালগুলো ব্যবহার করলে সেইগুলোর ক্ষেত্রে কোনো রকম ভাবে যে কাঁচামালটি পাওয়া যাচ্ছে বা তার যেটা ওজন এবং সেখান থেকে যে উৎপাদিত দ্রব্য তার অনুপাত যদি করা হয় তাহলে সে অনুপাতিক হারটি হবে 1। যেমন আমি ধরে নিই কার্পাস বয়ন শিল্প, যেখান থেকে অর্থাৎ বস্ত্র বয়ন শিল্প গড়ে উঠছে, এবং এই ক্ষেত্রে বলা যেতে পারে যে আমার তুলো লাগছে, যেটা অর্থাৎ কাঁচামাল কার্পাস তুলো, সে তুলো লাগছে 1 টন। এবার উৎপাদিত দ্রব্য কত সেটাও ধরে নেওয়া যাক 1 টনই বেরোবে। তাহলে এটাকে যদি আনুপাতিক হার করা যায় তাহলে কিন্তু এর হার হচ্ছে 1। অর্থাৎ এক্ষেত্রে আমার সূত্রটা কি দাঁড়ালো যে কাঁচামালের ওজন ডিভাইডেড বাই উৎপন্ন দ্রব্যের ওজন। এই ক্ষেত্রে বিশুদ্ধ কাঁচামাল আমি সেইগুলোকেই বলবো যেগুলোর ক্ষেত্রে এই কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্য বা উৎপন্ন দ্রব্যের ওজনের আনুপাতিক হার 1 হবে। এই যে আনুপাতিক হার পণ্যের ক্ষেত্রে নির্ধারিত হচ্ছে সেটিকেই বলা হচ্ছে পণ্য সূচক, বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে মেটেরিয়াল ইন্ডেক্স। এবার এই পণ্য সূচকের আমি এই অংশটা বললাম যে বিশুদ্ধ কাঁচামাল, তার মধ্যে এই বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক যে শিল্প সেটি হচ্ছে বস্ত্র বয়ন শিল্প, এবং কার্পাস তুলো হচ্ছে একটা বিশুদ্ধ কাঁচামাল। এছাড়া আমাদের যেটা অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটা কি হবে? বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের ক্ষেত্রে অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইকুয়েশনটা ছিল কি কাঁচামালের ওজন। ধরে নেওয়া যাক একটি লৌহ ইস্পাত শিল্প, সেখানে 5 টন আমার ধরে নেওয়া যাচ্ছে যে আমার আকরিক লোহা লাগছে, প্লাস 1 টন লাগছে হচ্ছে কয়লা, 1/2 টন লাগছে আমার ধরে নেওয়া যাক ম্যাঙ্গানিজ, চুনাপাথর, এগুলো রাখছে ডলোমাইটের। টোটাল তাহলে কত হলো? এবং 1/2 টন ডলোমাইট এবং 1/2 টন ডলোমাইট ম্যাঙ্গানিজ আর 1/2 টন আমার হচ্ছে ডলোমাইট ম্যাঙ্গানিজ, আর এখানে হচ্ছে ধরুন চুনাপাথর 1/2 টন। তাহলে টোটাল হলো 5, 6 আর 7 টন। এটা হচ্ছে কাঁচামাল। এবার যখন আমি এইগুলো মিশিয়ে এই আকরিক লোহা থেকে আমি যখন কোনো রকম একটি লৌহ ইস্পাত শিল্পের বিভিন্ন অংশগুলো যেটা হচ্ছে আমরা
বার করছি সেই অংশটা যদি আমরা বার করে থাকি তাহলে সেই উৎপন্ন দ্রব্যটা ওজন দেখা গেল কত, 1 টন। তাহলে আমার কাঁচামালের মোট ওজন ছিল 1 টন, উৎপাদিত দ্রব্য যেটা সেটা বেরোলো সেটা যেটা কাঁচামালের ওজন ছিল সেটা 7 টন এবং যেটা উৎপাদিত দ্রব্য সেটা বেরোলো 1 টন। তাহলে এক্ষেত্রে আমার ইকুয়েশনটা কত গিয়ে দাঁড়ালো, তার হচ্ছে 7। অর্থাৎ এখানে হচ্ছে মেটেরিয়াল ইনডেক্স বা এমআই যেটাকে বলা হচ্ছে, সেই মেটেরিয়াল ইনডেক্স কিন্তু 7, অর্থাৎ 1 এর কিন্তু বেশি। এই যেসব কাঁচামালগুলির ক্ষেত্রে বলা হয় যে কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজনের আনুপাতিক হার 1 এর বেশি হবে, সেগুলোকেই আমরা বলবো অবিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ এক্ষেত্রে আমরা লৌহ ইস্পাত শিল্পটাকে বলে থাকতে পারি অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে আমরা একই সঙ্গে বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল দেখলাম, এবং বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমরা দেখলাম কার্পাস তুলো বা তুলো হচ্ছে একটি বিশুদ্ধ কাঁচামাল, এবং অবিশুদ্ধ কাঁচামাল দেখলাম আকরিক লোহা। এবং সেই বিশুদ্ধ কাঁচামাল থেকে যে শিল্পটি বেরোচ্ছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প অর্থাৎ বস্ত্রবয়ন শিল্প, এবং অবিশুদ্ধ কাঁচামাল আমরা পেয়েছিলাম আকরিক লোহা, এবং সেই আকরিক লোহা থেকে যে শিল্পটি বেরোলো সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। সেক্ষেত্রে আমাদের এই যে শিল্পটি বেরোচ্ছে সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। তাহলে এই গেল হচ্ছে আমাদের শিল্পের ক্ষেত্রে পণ্যসূচক অনুযায়ী কাঁচামাল তার শ্রেণী বিভাগ, অর্থাৎ বিশুদ্ধ কাঁচামাল আর যেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে কেন্দ্রীভূত কাঁচামাল, বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল। এবার আমাদের ওয়েবারের এই তত্ত্বানুযায়ী কিভাবে ওয়েবার তার এই তত্ত্বটিকে প্রেজেন্ট করেছেন খুবই ইজিলি ভাবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, এবং এটির অনেক ব্যাখ্যা রয়েছে। সেটি আমি ক্লাস 12-এর করে আমি সেরকমভাবে যাতে 12-এর মতন করে আমি বোঝানোর চেষ্টা করব। ওয়েবার তার এই তত্ত্বে তিনি দুটো পরিস্থিতির কথা তিনি বলেছেন। এবার এই পরিস্থিতি বিচার বিশ্লেষণের আগে আমরা একটা জিনিস বুঝে নেওয়া ভালো, সেটা হচ্ছে তিনি একটা লোকেশনাল ট্রায়াঙ্গেলের কথা বলেছেন। সেই লোকেশনাল ট্রায়াঙ্গেলটা যদি আমি ধরে নিই এরকম, তাহলে আমি যদি ধরে নিই এই জায়গাটায় একটা আকরিক লোহা পাওয়া যাচ্ছে, এই জায়গাটায় বাজার, এই জায়গাটায় কয়লা পাওয়া যাচ্ছে। তাহলে আমি এখানে শর্ট ফর্মে লিখছি, এরকম ভাবে যদি আমি ডিনোট করে নিই, তাহলে এই লোকেশনাল ট্রায়াঙ্গেল অনুযায়ী কোন জায়গাটায় শিল্পটা গড়ে উঠলে আমার শিল্পটি একটি প্রফিটেবল বা মুনাফা করতে পারবে বা গড়ে ওঠা উচিত শিল্পটা, সেটা নিয়ে আমি আলোচনা করছি। এই অর্থে আমার বলে নেওয়া ভালো যে এই যে কয়লা, আকরিক লোহা এবং বাজার, এই যে একটা লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠছে, এটা কিন্তু ধরে নেওয়া যাচ্ছে কিন্তু অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। সেরকমই আমরা জানি যে শিল্পের এই যে কাঁচামাল সেটি অবিশুদ্ধ হতে পারে, বিশুদ্ধ হতে পারে, আবার সর্বত্র প্রাপ্তও হতে পারে। সেক্ষেত্রে আমাদের এই ওয়েবার কিন্তু দুটো পরিস্থিতির কথা বলেছেন। প্রথম পরিস্থিতিটির কথা কি, 1 নম্বর পরিস্থিতিতে যদি ধরে নিই তাহলে হবে হচ্ছে একটি কাঁচামাল ও একটি বাজার। আমি কিন্তু এই লোকেশনাল ট্রায়াঙ্গেলটা পরে ব্যাখ্যা করছি, এইখানে আগে আমরা এটা জেনে নিচ্ছি। এখানে আমার প্রথম পরিস্থিতিটা কি, প্রথম পরিস্থিতি অনুযায়ী আমরা যেটা জানছি সেই ক্ষেত্রে হচ্ছে একটি কাঁচামাল এবং একটি বাজার। এখানে কিন্তু দুটি কাঁচামালের কথা বলা হয়েছে, যাই হোক সেটা পরে আসছি। একটি কাঁচামাল এবং একটি বাজার। এবার এই একটি কাঁচামালের ক্ষেত্রে যদি সেই একটি কাঁচামাল সর্বত্র প্রাপ্ত হয় তাহলে তার ম্যাটেরিয়াল ইনডেক্স 1 বা 1-এর কম হবে। সেক্ষেত্রে আমার শিল্পটি কিন্তু যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে, অর্থাৎ কাঁচামালের কেন্দ্রে গড়ে উঠতে পারে, অথবা এই বাজারে গড়ে উঠতে পারে, অথবা এই কাঁচামাল এবং বাজারের, কাঁচামাল যেখান থেকে পাওয়া যাচ্ছে এবং বাজারের মধ্যবর্তী স্থানেও গড়ে উঠতে পারে।
অর্থাৎ প্রথম যেটা পেলাম যে কাঁচামালটি হবে সর্বত্র প্রাপ্ত। দ্বিতীয়ত কাঁচামালটি যদি এরকম হয় যে সেটি হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, অর্থাৎ এটি হচ্ছে কেন্দ্রীভূত বিশুদ্ধ কাঁচামাল। সেই কেন্দ্রীভূত বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমার মেটেরিয়াল ইন্ডেক্স 1 বা 1-এর সমান। সেক্ষেত্রে আমার যে শিল্পটি গড়ে উঠবে সেটি সাধারণত বাজারের কাছাকাছি গড়ে উঠলেও ভালো। তাছাড়া এটি কিন্তু আমার বাজারেও গড়ে উঠতে পারে অথবা বাজার এবং কাঁচামালের মাঝখানেও গড়ে উঠতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, মেটেরিয়াল যদি ইন্ডেক্স 1 হয় তাহলে সেক্ষেত্রে সেটি যদি বাজার কেন্দ্রিক হয় তাহলে লাভজনকটা বেশি হয়ে থাকে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে শিল্পগুলোর ক্ষেত্রে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহৃত হয় সেগুলোর ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজড করা হয় এবং সেখানে কিন্তু কোনো রকমভাবে শিল্পের ক্ষেত্রে কোনো রকমভাবে লোকসান কিন্তু হয় না। কিন্তু অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কিন্তু কি হয়, সেখানে আমরা দেখি যদি কাঁচামালটি যদি অবিশুদ্ধ কাঁচামাল হয় এবং বাজার যদি একটি হয় তাহলে কাঁচামালটি যেহেতু অবিশুদ্ধ সেক্ষেত্রে এই যে কাঁচামালটি অবিশুদ্ধ হওয়ার ফলে মেটেরিয়াল ইন্ডেক্স কিন্তু 1-এর বেশি হয়ে যাবে। আমরা এর আগে পণ্যসূচক বা মেটেরিয়াল ইন্ডেক্সটা যখন ব্যাখ্যা করেছি যে ইকুয়েশন দ্বারা তখন আমরা দেখেছি। সুতরাং অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কিন্তু সর্বত্রই কিন্তু মেটেরিয়াল ইন্ডেক্স 1-এর বেশি হবে এবং সেক্ষেত্রে একটি বাজার এবং একটি কাঁচামাল, যেই কাঁচামালটি অবিশুদ্ধ কাঁচামাল, মেটেরিয়াল ইন্ডেক্স তার যেহেতু 1-এর বেশি হচ্ছে সুতরাং শিল্পটি কিন্তু গড়ে উঠবে কাঁচামাল কেন্দ্রিক। অর্থাৎ সেক্ষেত্রে বাজারে কিন্তু গড়ে উঠলে সেখানে পরিবহন ব্যয় বেশি হবে এবং প্রফিটেবল হবে না সেই শিল্পটি। তাহলে এটা গেল পরিস্থিতি 1 এবং পরিস্থিতি 2 এর মধ্যে তাহলে আমরা কি পাবো? পরিস্থিতি 2 এর মধ্যে তিনি যেটা বলতে চেয়েছেন কাঁচামাল হবে 2টি ও বাজার হবে 1টি। তাহলে কাঁচামাল হবে 2টি কাঁচামাল এবং বাজার হবে 1টি। এই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করব সেটাকে বলব। কাঁচামাল প্রথমেই ধরে নিই যে দুটো কাঁচামালই হচ্ছে সর্বত্র প্রাপ্ত, তাহলে মেটেরিয়াল ইন্ডেক্স 1 বা 1-এর কম হচ্ছে, সেই ক্ষেত্রে সেটি যে কোনো স্থানে গড়ে উঠতে পারে, বাজারেও গড়ে উঠতে পারে, কাঁচামালের সেই শিল্পটি গড়ে উঠতে পারে বা কাঁচামাল যেখান থেকে পাওয়া যাচ্ছে সেখানে গড়ে উঠতে পারে বা মধ্যবর্তী স্থানে যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। এবং যদি কাঁচামাল এক্ষেত্রে এরকম হয় যে একটি সর্বত্র প্রাপ্ত এবং একটি কেন্দ্রীভূত বিশুদ্ধ, সেক্ষেত্রে মেটেরিয়াল ইন্ডেক্স 1 হয়ে গেল এবং সেক্ষেত্রে কিন্তু যে শিল্পটি গড়ে উঠবে সেটি কিন্তু বাজারে গড়ে উঠতে পারে অথবা সেটি মধ্যবর্তী কোনো স্থানেও গড়ে উঠতে পারে, এটা বলা হচ্ছে। এবার যদি তৃতীয় নম্বর কেস যদি ধরা হয় যে দুটো কাঁচামালের মধ্যে একটি বিশুদ্ধ এবং একটি অবিশুদ্ধ, তাহলে কিন্তু মেটেরিয়াল ইন্ডেক্সের কিন্তু হেরফের হবে এবং সেক্ষেত্রে কাঁচামাল যেখান থেকে অবিশুদ্ধ যেহেতু একটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে শিল্পটা কিন্তু অবিশুদ্ধ কাঁচামাল কেন্দ্রিক হয়ে থাকবে। অর্থাৎ অবিশুদ্ধ কাঁচামাল কেন্দ্রে শিল্পটি গড়ে ওঠা লাভজনক হবে। সেক্ষেত্রে বিশুদ্ধ কাঁচামাল যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও বা বাজারে গড়ে উঠলে হবে না, অবিশুদ্ধ কাঁচামাল যেখানে পাওয়া যাচ্ছে সেখানে গড়ে উঠবে শিল্পটি, যেখানে একটি কাঁচামাল বিশুদ্ধ এবং একটি কাঁচামাল অবিশুদ্ধ। এবার যদি দুটো কাঁচামালই বিশুদ্ধ হয় তাহলেও সেক্ষেত্রে কিন্তু মেটেরিয়াল ইন্ডেক্স 1 হবে এবং 1 বা 1 এর সমান হয়ে থাকবে। সেক্ষেত্রে এই যে শিল্পটি গড়ে উঠবে সেটি বাজার কেন্দ্রিক হতে পারে বা তাকে ডিসেন্ট্রালাইজড করা হয়ে থাকতে পারে বা বিকেন্দ্রীকরণ যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। আবার যদি শিল্পটির ক্ষেত্রে দুটো কাঁচামাল আমার অবিশুদ্ধ কাঁচামাল হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচামাল যেখানে কাঁচামালটা যেখান থেকে প্রাপ্ত হচ্ছে সেই অবিশুদ্ধ কাঁচামাল কেন্দ্রিক অঞ্চলেই কিন্তু শিল্পটি গড়ে উঠবে
এবার কথা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল তো দুটো, এবার এই দুটো কাঁচামালের মধ্যে কোন কাঁচামালের কেন্দ্রিক গড়ে উঠলে শিল্পটি মুনাফা লাভ করবে, বা কোথায় গড়ে উঠলে তার থেকেও বেশি গড়ে উঠবে শিল্পটি লাভজনকভাবে, সেটিকে আমরা এবার ব্যাখ্যা করব এই লোকেশনাল ট্রায়াঙ্গেল যেটি ওয়েবারে বলেছিলেন, সেই লোকেশনাল ট্রায়াঙ্গেলের মাধ্যমে। আচ্ছা, এই লোকেশনাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি দুটো কাঁচামাল নিয়েছি যেটা লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আকরিক লোহা এবং কয়লা, এবং একটি হচ্ছে বাজার। এবার ধরে নেওয়া যাক আকরিক লোহা এই অঞ্চলটির থেকে কয়লার এই দূরত্বটা হচ্ছে 100, তাহলে এদিক থেকে এদিকেও 100, আবার কয়লা থেকে বাজার এই অঞ্চলটাতেও হচ্ছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার, এবং আকরিক লোহা থেকে বাজার এটাও হচ্ছে 100 কিলোমিটার। আমি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখবে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে যে কোন জায়গাটায় গড়ে উঠলে তুলনামূলকভাবে বেশি লাভজনক হবে। 1 নম্বর, ধরে নেওয়া যাক শিল্পটি গড়ে উঠলো আকরিক লোহা কেন্দ্রে, আকরিক লোহা কেন্দ্রে গড়ে উঠলো কাঁচামাল, এটি অবিশুদ্ধ। তাহলে এই কয়লাকে এই আকরিক লোহা অঞ্চলে নিয়ে আসতে হবে। ধরে নেওয়া যাক আমার কয়লা দরকার 1.3 টন কয়লা দরকার। এবার প্রতি এই টনের ক্ষেত্রে আমার যদি ধরে নেওয়া যায় যে প্রতি কিলোমিটারে আমার লাগছে যেই টাকাটা সেটি হচ্ছে 100 টাকা করে, 100 টাকা করে প্রতি কিলোমিটারে। তাহলে প্রতি কিলোমিটারে যদি 1 কিলোমিটারে যদি 100 টাকা লাগে, তাহলে 100 কিলোমিটারে কত লাগবে? 100 ইন্টু 100, অর্থাৎ সেই ক্ষেত্রে লাগছে হচ্ছে 10,000 টাকা। এবার আমি নিয়ে আসছি 1.3 টন, এবং সেক্ষেত্রে আমার কত টাকা লাগবে? 10,000 টাকা ইন্টু 1.3, এখানে লাগছে হচ্ছে 13,000 টাকা। তাহলে এই কয়লাকে যদি আকরিক লোহা অঞ্চলে নিয়ে আসা হয় সেক্ষেত্রে আমার লাগছে হচ্ছে 13,000 টাকা। এবার এইখানে শিল্পটা লৌহ ইস্পাত তৈরি হলো, এবার সেটাকে বাজারজাত করা হবে, বাজারে নিয়ে যাওয়া হবে। তাহলে এইখানে বাজারের ক্ষেত্রে নিয়ে যেতে দেখা গেল যে এই লৌহ ইস্পাতটিকে নিয়ে যেতে প্রতি কিলোমিটারে আমার ওই 100 টাকা করেই লাগছে, এবং সেক্ষেত্রে আমার এই আকরিক লোহা যেটা উৎপাদিত হলো সেটা হচ্ছে 1 টন। 1 টন আমাকে উৎপাদিত হলো কি? লৌহ ইস্পাত। লৌহ ইস্পাত আমার উৎপাদিত হলো এই অঞ্চলটাতে। এবার সেটা বাজারজাত করব। বাজারে নিয়ে যেতে গেলে এই যদি হিসাব হয় যে 100 কিলোমিটার নিয়ে যেতে 10,000 টাকা লাগে, তাহলে 1 টন লৌহ ইস্পাত নিয়ে যেতে এইখানে নিয়ে যেতে লাগবে কত? আরো 10,000 টাকা, আরো 10,000 টাকা লাগবে। এখান থেকে এখানে নিয়ে আসতে লেগেছে 13,000 টাকা, এখান থেকে এই বাজারে নিয়ে যেতে লাগবে আরো 10,000 টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে 23,000 টাকা। অর্থাৎ যদি আকরিক লোহা অঞ্চলেও এই কাঁচামাল ভিত্তিক অঞ্চলটাতে যদি লৌহ আকরিকটা এই অঞ্চলটায় যদি শিল্পটা গড়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার টাকা লাগছে কত? 23,000 টাকা। এবার যদি শিল্পটা এই আকরিক লোহা অঞ্চলে না গড়ে ওঠে, কয়লা অঞ্চলে গড়ে উঠবে, আমি এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে এখানে গড়ে উঠলো, এখানে গড়ে উঠলো, এখানে গড়ে উঠলো। এবার দেখা যাক তাহলে কত হলো। আমি এইখানটায় একটু নোট ডাউন করে রাখছি যে যদি লৌহ আকরিক কেন্দ্রে যদি গড়ে ওঠে তাহলে আমার লাগছে হচ্ছে 23,000 টাকা। এবার আমাদের সেকেন্ড যেটা আমাদের হচ্ছে কয়লা অঞ্চল। এবার কয়লা অঞ্চলে আমাকে এই লৌহ আকরিককে নিয়ে যেতে হবে, কয়লা অঞ্চলে 100 কিলোমিটার নিয়ে যেতে হবে। ধরে নেওয়া যাক আমার লৌহ আকরিক দরকার 1.7 বা 1.7 টন।
আচ্ছা আমি এটাকে ইংলিশেই লিখছি 1.7 টন। এই 1.7 টনকে যদি আকরিক লোহাকে যদি এই কয়লা অঞ্চলের শিল্প অর্থাৎ এখানে হয়তো কারখানাটা গড়ে উঠেছে এইখানে নিয়ে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার টাকা লাগছে কত? ওই একই রেটটাকে অপরিবর্তিত রয়েছে, সেই রেটটা যদি অপরিবর্তিত থাকে ওইবার সেটারও কিন্তু অনুমান করেছেন যে রেট সবসময় কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে রেটটা যদি অপরিবর্তিত থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 17,000 টাকা যদি এইখানে গড়ে ওঠে। তাহলে লৌহ আকরিকটাকে এখানে নিয়ে যেতে হলো, এখানে উৎপাদিত হলো লৌহ ইস্পাত। এবার লৌহ ইস্পাতটিকে এবার বাজারজাত করবে সেই একই রেট 10, সেই 10,000 টাকা 100 কিলোমিটারকে নিয়ে আসতে হবে এখানে বাজারে। তাহলে এখানে লাগছে হচ্ছে আরো 10,000 টাকা বাজারে নিয়ে আসতে গেলে, টোটাল লাগছে হচ্ছে 27,000 টাকা। অর্থাৎ যদি শিল্পটা কয়লা অঞ্চলে হয় তাহলে সেক্ষেত্রে লাগছে হচ্ছে 27,000 টাকা। তাহলে আমি এখান থেকে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এটা দেখতে পাবো যে সেটি হচ্ছে সব থেকে লাভজনক। এইটার থেকে এইটার তুলনা এই দুটো যদি কম্পেয়ার করা হয় তাহলে এই জায়গাটা, এটা গেল দ্বিতীয়। এবার তৃতীয় হচ্ছে যদি শিল্পটা যদি বাজার এই অঞ্চলটায় গড়ে ওঠে। 3 নম্বর, সেক্ষেত্রে আমার কয়লা লাগছে 1.3 টন এবং আকরিক লোহা লাগছে 1.7 টন। এবার এই যে রেট যেহেতু একই 1.3 টনের জন্য তার লাগবে হচ্ছে 13,000 টাকা এবং এই 1.7 টন আকরিক লোহার জন্য যে টাকাটা লাগছে এখানে নিয়ে যেতে আর এখান থেকে এখানে নিয়ে আসতে, অর্থাৎ আমি এই জায়গাটা একটা পয়েন্ট করে দিই, এই জায়গাটা গড়ে উঠলো 3, তাহলে এখানে লাগছে হচ্ছে আমার লৌহ আকরিককে নিয়ে যেতে গেলে বাজার অঞ্চলে যে এইখানটায় শিল্পটা গড়ে উঠলো এবং এখানেই বাজার, তাহলে টোটাল হচ্ছে 30,000 টাকা। অর্থাৎ যদি শিল্পটা যদি বাজারে গড়ে ওঠে তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা লাগছে কত? 30,000 টাকা। 30,000 টাকাটা লাগছে, এটা হচ্ছে বাজারের ক্ষেত্রে, বাজারে যদি শিল্পটা গড়ে ওঠে, শিল্পটা যদি বাজারে গড়ে ওঠে। তাহলে এই যে আমরা এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে এই তিনটের মধ্যে লৌহ আকরিক কয়লার বাজারের মধ্যে সবথেকে কম লাগছে কোথায়? যদি লৌহ আকরিক কেন্দ্রে শিল্পটা গড়ে ওঠে। আবার কয়লা এবং বাজারের মধ্যে যদি দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে কয়লা অঞ্চলে গড়ে ওঠা বেশি লাভজনক এবং তার তুলনায় বেশি লাভজনক যদি লৌহ আকরিক যেখানে পাওয়া যাচ্ছে সেই অঞ্চলটাতেই যদি শিল্পটা গড়ে ওঠে। এটা তো গেল একটা পয়েন্ট। এবং যদি এই শিল্পটা যদি গ্র্যাভিটি পয়েন্ট অফ লোকেশনাল ট্রায়াঙ্গেল অর্থাৎ এই ত্রিভুজের মধ্যবর্তী কোনো বিন্দু যেটাকে গ্র্যাভিটি পয়েন্ট বলেছেন ওয়েবার, সেই অঞ্চলটাতে গড়ে ওঠে তাহলে সেক্ষেত্রে কি রকম হবে সেটাও একটু দেখে নেওয়া যাক। ধরে নেওয়া যাক এর গ্র্যাভিটি পয়েন্ট এরকম একটা জায়গা, তাহলে এই জায়গাটা হচ্ছে গ্র্যাভিটি পয়েন্ট, এটাকে আমি ডিনোট করছি এ দ্বারা। তাহলে এই জায়গাটায় শিল্পটা গড়ে উঠল, এখান থেকে এখানে হচ্ছে 57 কিলোমিটার, এখান থেকে এখানে হচ্ছে 57 কিলোমিটার, আবার এখান থেকে এখানে হচ্ছে 57 কিলোমিটার। তাহলে এখান থেকে এখানে আসবে, এইখান থেকে এখানে আসবে, এখানে শিল্পটা গড়বে এবং তারপরে এটা এই বাজারে তারপরে এই জায়গা থেকে ডিসেন্ট্রালাইজড হবে বা এখানে মানে বাজারজাত হবে। তাহলে এরকম জায়গাটায় যদি শিল্পটা গড়ে ওঠে তাহলে সেটা একটুখানি আমরা দেখি কিভাবে এই জায়গাটায় কত টাকা লাগছে বা কি, যদি এই জায়গাটায় বেশি হয় বা কম হয়, কোন জায়গাটা শিল্পটা গড়ে ওঠা বেশি লাভজনক হবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। তাহলে 4র্থ নম্বর, সেক্ষেত্রে আমার এই কয়লা 1.3 টন এবং এখানে লাগছে হচ্ছে 57 কিলোমিটার, আবার এইখানে যদি আকরিক লোহা সেটারও 57 কিলোমিটার এবং লৌহ ইস্পাতটি গড়ে ওঠার পরে যে 1 টন গড়ে উঠছে, লৌহ ইস্পাতটি গড়ছে
তৈরি হচ্ছে সেটার পরে সেটাকে বাজারজাত করতে গেলে সেটা হচ্ছে 7 টন, 1 টন গড়ে উঠছে, সেটা 57 কিলোমিটার বাজারজাত করতে লাগবে। এবার এইখানে যদি আমরা হিসাব করে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কত টাকা করে লাগছে। যদি কয়লার ক্ষেত্রে আমরা দেখে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1.3 এর ক্ষেত্রে আমরা যে কয়লাটা এখান থেকে এইখানে আসছে সেখানে লাগছে হচ্ছে 7,410 টাকা। ওই রেট কিন্তু একই রয়েছে। এবং আকরিক লোহার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই 1.757 কিলোমিটারে সেখানে দেখতে পাবো 9,690 টাকা। এবং এই 1 টন যেটা উৎপাদিত হলো লৌহ ইস্পাত সেটাকে আমি নিয়ে যাচ্ছি কোথায়? বাজারজাত করতে। সেটা বাজারজাত করতে সে 57 কিলোমিটারে নিয়ে যাচ্ছি, সেইখানে আমার টাকা লাগছে হচ্ছে ওই একই রেট অনুযায়ী যদি ধরে থাকে, আগে যে রেটগুলো ধরেছিলাম যে 100 টাকা করে প্রতি কিলোমিটার, তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল লাগছে কত? 9, 7, 16, 16, 5, 21, 22,800 টাকা। তাহলে এই ক্ষেত্রে যদি একটুখানি লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই যে শিল্পের ক্ষেত্রে লাগছে, যদি এই জায়গাটায় গড়ে ওঠে অর্থাৎ এই পয়েন্টে পয়েন্টে গড়ে ওঠে তাহলে আমার টাকাটা লাগছে 22,800 টাকা, যেটা কিন্তু লৌহ আকরিক কেন্দ্রে গড়ে ওঠার থেকেও কিন্তু কম। তাহলে শিল্পটা কিন্তু গড়ে উঠবে কোথায়? এই যে যদি ভর কেন্দ্রে বা যেটাকে গ্র্যাভিটি পয়েন্ট অফ লোকেশনাল ট্রায়াঙ্গেল এরকম জায়গায় যদি গড়ে ওঠে তাহলে সব থেকে বেশি লাভজনক বা প্রফিটেবল হবে এটা ওয়েবারের মতানুযায়ী। তাহলে এই টোটালটাকে আমরা দেখো একটা লোকেশনাল ট্রায়াঙ্গেলের মাধ্যমে ওয়েবার কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে শিল্পটি যেটা অবিশুদ্ধ ভিত্তিক অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, সেক্ষেত্রে শিল্পটি এই যে পরিস্থিতি যদি 2 নম্বর হয়, সেখানে যদি দুটো কাঁচামাল লাগে, সেখানে এই কাঁচামালের যে কোনো অঞ্চলে গড়ে উঠবে সেটা তো একটা করা যেতেই পারে, কিন্তু তার থেকেও বেশি যদি হয় সেটা এই যে লোকেশনাল ট্রায়াঙ্গেল যদি কোনো গ্র্যাভিটি পয়েন্টে যদি গড়ে ওঠে তাহলে তার থেকেও বেশি লাভজনক হবে। আর যদি এইখানে না গড়ে ওঠে তাহলে আমাকে দেখতে হবে যে অবিশুদ্ধ কাঁচামাল দুটি রয়েছে তার মধ্যে কোন অবিশুদ্ধ কাঁচামাল কেন্দ্রে গড়ে উঠলে সেটি কিন্তু বেশি প্রফিটেবল হচ্ছে। অর্থাৎ দেখো এক্ষেত্রে কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু তিনি পরিবহন ব্যয়কে কিন্তু একটা মারাত্মকভাবে ধরেছেন, নির্ধারক ধরেছেন। কারণ আমি প্রথমেই বলেছি তার অনুমানের ক্ষেত্র ছিল যেটা, সেটা পরিবহন ব্যয়টি নির্ভর করবে যে কত কিলোমিটার থেকে আমাকে কাঁচামালটি নিয়ে আসা হচ্ছে বা কত দূর থেকে নিয়ে আসা হচ্ছে এবং সেই কাঁচামালের ওজন কতখানি সেটা। তাহলে এইখানেও কিন্তু আমরা কিন্তু সেই হিসাব অনুযায়ী কিন্তু এগুলো কিন্তু বার করেছি, যেগুলো কিভাবে আমরা হিসাব করেছি। এর আগের যে পরিস্থিতি যখন আকরিক লোহায় অঞ্চলে গড়ে উঠছিল যেখানে শিল্পটি, তারপর আমরা দেখলাম কয়লা অঞ্চলে যদি শিল্পটি গড়ে ওঠে, তারপর আমরা দেখলাম বাজারে যদি গড়ে ওঠে, এবং শেষে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে একটা গ্র্যাভিটি পয়েন্ট অফ লোকেশনাল ট্রায়াঙ্গেল বা গ্র্যাভিটি যেটা বলা হচ্ছে সেই অঞ্চলটাতে যেটা কেন্দ্রবিন্দু এই লোকেশনাল ট্রায়াঙ্গেলে, সেইখানে আমার পরিমাণটা লাগছে একই, কিন্তু যেহেতু আমার পরিবহন ব্যয়টা বা পরিবহনের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু কমে আসছে 57 কিলোমিটার করে, এবং যার জন্য 22,800 টাকা লাগছে, যেটা লৌহ আকরিক অঞ্চলে যদি শিল্পটি গড়ে ওঠে তার থেকেও কম টাকায় কিন্তু এই অঞ্চলটাকে গড়ে উঠছে। তাহলে এই অঞ্চলটাতে শিল্পটি গড়ে ওঠা বেশি লাভজনক। এটি টোটালটা গেল হচ্ছে ওয়েবারের তত্ত্বানুযায়ী লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন। এই থিওরিটি তার দেওয়া যে থিওরিটি শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব, এই পুরোটি ব্যাখ্যা করলাম দুটি পরিস্থিতির ভিত্তিতে, কতগুলি তার অনুমানের ভিত্তিতে সেগুলি। এরপরে আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে তার যে অনুমানের ক্ষেত্র, সে অনুমানের ক্ষেত্রের মধ্যে কতগুলি জিনিস তিনি বলেছিলেন সেইগুলো আমি এক এক করে বলছি। পণ্যসূচক বলে দিয়েছি, বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল বলে দিয়েছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই পরিবহন ব্যয় অর্থাৎ আইসোটিং, যেটার কথা তিনি তার অনুমানের ক্ষেত্রেই বলেছেন। আমি আগে এই ব্যাখ্যাটা এই জন্যই করলাম যাতে
সুবিধা হয় তোমাদের পরিবহন ব্যয় রেখাটা বা সমপরিবহন ব্যয় রেখা বা যৌথ পরিবহন ব্যয় রেখা, যেটাকে আইসোডোপেন বলা হচ্ছে, ক্রিটিক্যাল আইসোডোপেন এবং শ্রমগুণক বা এগুলো সম্বন্ধে আমরা জানব। আচ্ছা, আমরা আইসোটিম আমরা কাকে বলছি? আইসোটিম আমরা যেটাকে বলবো সেটাকে আমি এখানে লিখে দিচ্ছি আইসোটিম। আইসোটিমটা কি? আইসোটিম হচ্ছে সমপরিবহন ব্যয়, অর্থাৎ কাঁচামাল যেখান থেকে উৎপাদিত হবে সেখান থেকে পরিবাহিত করে শিল্প অঞ্চলে নিয়ে আসতে হবে। আবার এই যে শিল্প যেখানে কারখানাটি গড়ে উঠবে সেইখান থেকে আমার যে শিল্প যে দ্রব্যটি তৈরি হবে বা উৎপন্ন দ্রব্যটিকে সেটাকে বাজারজাত করতে হবে। এর ক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যয় কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই যে ভিন্ন ভিন্ন পরিবহন ব্যয়, কাঁচামাল অঞ্চলে থেকে পরিবহন ব্যয় এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়, এইগুলোকেই তিনি বলেছেন সমপরিবহন ব্যয়। এই কাল্পনিক রেখা দ্বারা তিনি এটিকে অঙ্কন করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন এই রেখাগুলোকেই আমরা বলছি সমপরিবহন ব্যয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আইসোডোপেন বা যেটাকে আমরা বাংলায় বলছি যৌথ পরিবহন ব্যয়। আচ্ছা, যৌথ পরিবহন ব্যয়ের ক্ষেত্রে যেটা বলে রাখা ভালো, এই যৌথ পরিবহন ব্যয় হচ্ছে আমার কাঁচামালের থেকে যে পরিবহন ব্যয়টা হচ্ছে, কাঁচামাল উৎপাদক অঞ্চল থেকে শিল্প অঞ্চলে যেটা নিয়ে আসা হচ্ছে, এবং উৎপাদিত দ্রব্য বা উৎপন্ন দ্রব্য সেটিকে যখন বাজারজাত করা হচ্ছে সেটার যে পরিবহন ব্যয়, এই দুটোকে যদি উপর্যকুল বা একটার উপরে আরেকটা যদি চাপানো হয় তাহলে কতগুলো তার বিন্দু পাওয়া যাবে যেগুলো একটা জায়গায় তারা মিলিত হবে। সেই বিন্দুগুলোকেই আমরা বলবো, সেই বিন্দুগুলোকে যোগ করে যে রেখাটি পাবো সেটাকেই আমরা বলবো আইসোডোপেন। এটা হচ্ছে আমাদের ওয়েবারের কথা। ধরে নেওয়া যাক আমার এই একটা শিল্প কেন্দ্র, এবার এইখান থেকে আমার ধরে নেওয়া যাক এটা একটা হচ্ছে কাঁচামাল কেন্দ্র। এবার কাঁচামাল থেকে আমার পরিবহন ব্যয় এইখানে একটা শিল্প কেন্দ্র নিয়ে যাবে। তাহলে এইখানে পরিবহন ব্যয়গুলোকে যদি আমি এরকম ভাবে টানি এবং এই যে শিল্প কেন্দ্র থেকে আমার যে উৎপন্ন দ্রব্য বাজারজাত করতে হবে, বাজারজাত করার সময় তারও তো একটা পরিবহন ব্যয় রয়েছে। এই পরিবহন ব্যয়গুলোকে ধরা গেল যে এইরকম অঞ্চলে তার বাজারটি রয়েছে। তাহলে এইখান থেকে যে পরিবহন ব্যয়গুলোকে আমি টানি, এই পরিবহন ব্যয়গুলোকে আমি যদি টানি এখান থেকে, এইটার থেকে উৎপন্ন দ্রব্য থেকে বাজারজাত করবো, তাহলে এইখানটা এই এরকম ভাবে হবে। তাহলে এই যে বিন্দুগুলো যেগুলো আগের আইসোটিমের সঙ্গে মিলছে, যেটা হচ্ছে কাঁচামালের অঞ্চলের সঙ্গে গেছিল, তাহলে এইগুলোকে আমি যদি জুড়ে দিই তাহলে সেইগুলো যদি একটা কাল্পনিক রেখা দ্বারা আমি যুক্ত করে দিই তাহলে সেটাকে আমরা বলবো আইসোডোপেন। অর্থাৎ আইসোডোপেন হচ্ছে আমরা কাঁচামালের যে পরিবহন ব্যয় এবং উৎপন্ন দ্রব্যের যে পরিবহন ব্যয় সেগুলোকে যদি উপর্যুপরি যদি চাপিয়ে দিই তাহলে তার যে মিলিত বিন্দু সেগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হবে তাহলে সেগুলোকে আমরা বলবো আইসোডোপেন। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মজুরি সূচক 3 নম্বর। মজুরি সূচক কি? মজুরি সূচক হচ্ছে কোনো একটা যদি শিল্প গড়ে উঠতে হয় তাহলে ইউনিট পিছু উৎপাদনের জন্য শ্রমিকদের যেটা মজুরি দিতে হয় সেটাকেই আমরা বলবো হচ্ছে মজুরি সূচক। অর্থাৎ আমার ধরে নেওয়া যাক যে প্রতিদিন একটি শ্রমিককে আমার উৎপাদনের জন্য তাকে উৎপাদন করতে হচ্ছে 10 টন করে। আমি এটা ধরে নিচ্ছি, একটা অ্যাজাম্পশন, 10 টন করে প্রতিদিন তাকে কাজ করতে, প্রতিদিন তাকে এই উৎপাদন করতে হচ্ছে কত ঘন্টায়? 10 ঘন্টায় তাকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ প্রতি ঘন্টায় তাহলে সে কত করছে? 1 টন করে। বোঝা যাচ্ছে?
তাহলে এবার এই 1 টন করে প্রতি ঘন্টায় যদি সে উৎপন্ন করে এবং এই যে 1 টন প্রতি ঘন্টায় উৎপাদনের জন্য তার 100 টাকা এটাই ধরে নেওয়া যায়, তাহলে এই যে প্রতি ইউনিট পিছু একটা ইউনিট, এই ইউনিট পিছু উৎপাদনের জন্য একটা শ্রমিককে যে মজুরি দেওয়া হয় সেটিকেই বলা হয়ে থাকে মজুরি সূচক। এবং এটার উপরে ভিত্তি করেই তাকে তার একটা মাসিক যে ইনকাম বা স্যালারি যেটাকে সেটা হয়তো তাকে দেওয়া হচ্ছে, সেটা প্রতিদিন হলেও হতে পারে এবং সেটা হতে পারে যে তাকে মাস গেলে যেটা আমরা স্যালারি বলে থাকি মাসিক বেতন সেটাই দিতে পারে। কিন্তু এই ইউনিটের কিন্তু তাহলে কি হচ্ছে 1 টন প্রতি ঘন্টায় সে যদি কাজ করে, সে 1 ঘন্টায় 1 টন করে উৎপাদন করে, সেইটার টাকা হচ্ছে তাকে দিতে হবে মজুরি 100 টাকা। এই যে প্রতি একটা শ্রমিককে প্রতি ইউনিট পিছু উৎপাদনের জন্য যে মজুরিটি দিতে হচ্ছে তাকেই আমরা বলছি মজুরি সূচক। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শ্রম গুণক। আচ্ছা, শ্রম গুণকটা কি? শ্রম গুণকের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে এটি হলো একটি উৎপন্ন দ্রব্যের যে মাথা পিছু যে ইউনিট পিছু যেটা মজুরি বলছি এবং কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের পরিবহনের ব্যয়ের অনুপাত। পরিবহন যে কাঁচামাল বা যে উৎপন্ন দ্রব্যের যে পরিবহন ব্যয় হচ্ছে এবং তার যে ওজন, পরিবহন ব্যয়তে বলাটা ভুল, সেটা হচ্ছে ওজন, উৎপন্ন যে দ্রব্য এবং কাঁচামালের যে ওজন তার সঙ্গে অনুপাতকার যে এই উৎপাদিত দ্রব্যের যে ইউনিট পিছু মজুরি সূচক তার যে অনুপাত সেটিকেই আমরা বলবো হচ্ছে শ্রমগুণক। তাহলে আমরা এটাকে যদি এরকম ভাবে ব্যাখ্যা করে থাকি তাহলে মজুরি সূচক ইকুয়েশন যেটা আমরা অনুপাত বলছি, কার অনুপাত? যে উৎপন্ন ও কাঁচামালের, উৎপন্ন দ্রব্য ও কাঁচামাল দ্রব্যের ওজন, এটা অনুপাতকেই আমরা বলছি শ্রমগুণক। এবং মনে রাখা ভালো, শ্রমগুণক যে অঞ্চলে সব থেকে কম হবে সেখানে কিন্তু শিল্প গড়ে ওঠার সম্ভাবনা বেশি, অর্থাৎ শ্রমগুণক কম হলে কিন্তু এই শিল্প গড়ে ওঠার যে সম্ভাবনা সেটা কিন্তু বেশি হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে শ্রমগুণক যদি কমে তাহলে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা বেশি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এরপর আরেকটি যেটা বিচার্য বিষয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল আইসোটোপেন। তাহলে এটা শ্রমগুণক বোঝা হয়ে গেছে যে মজুরি সূচক এবং উৎপন্ন ও কাঁচামাল দ্রব্যের ওজনের অনুপাতকেই আমরা বলছি শ্রমগুণক। এবার আমি এটা কেন রিপিট করলাম হচ্ছে ক্রিটিক্যাল আইসোটোপেনের ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যাল আইসোটোপেন, আচ্ছা, ক্রিটিক্যাল আইসোটোপেন এক ধরনের একটা আইসোটোপেনই বটে, কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো যে আইসোটোপেনের ক্ষেত্রে আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখো আইসোডিন, আইসোটোপেন, এগুলো প্রতিটা ক্ষেত্রে পরিবহন ব্যয়টাকে কিন্তু গুরুত্বপূর্ণ ধরেছি। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমার শ্রমিকের ব্যয় লাঘবের জন্য দেখা গেল যে সেক্ষেত্রে যে শিল্পটি এমন জায়গায় গড়ে উঠছে যেই জায়গাটায় আমার শ্রমিককে কম টাকা দিতে হচ্ছে বা তার মজুরি সূচক অনেকখানি কম, সেক্ষেত্রে আমার মানে পরিবহন ব্যয়ের তুলনায়, মানে কাঁচামালজাত দ্রব্য সেটা পরিবহন ব্যয় বা উৎপাদিত দ্রব্য তার পরিবহন ব্যয়ের তুলনায় যদি মজুরি সূচক এটাকে যদি আমি কমাতে চাই বা যে শ্রমিককে যে টাকা দিতে হয় তার যদি পরিমাণটা কমাতে চাই, তাহলে যে আইসোটোপেনটিকে আঁকা হয়ে থাকে সেটি হচ্ছে ক্রিটিক্যাল আইসোটোপেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এক্ষেত্রে কিন্তু আমার মাথায় রাখতে হবে যে মজুরি সূচক যেটা হচ্ছে, অর্থাৎ ইউনিট পিছু কোনো শ্রমিককে যে মজুরি দেওয়া হচ্ছে এক্ষেত্রে কিন্তু সেইটা ব্যয় লাঘবের পরিমাণটা কিন্তু মাথায় রাখা হচ্ছে এবং সেটার উপরে মাথায় রেখেই কিন্তু কাঁচামাল বা উৎপাদিত দ্রব্যের পরিবহনের তুলনায় এই শ্রমিকের ব্যয়কে লাঘবের জন্যই
সেই অঞ্চলটাতেই কিন্তু দিকে বা মজুরি যেখানে বেশি পাওয়া যাচ্ছে কম দামে বা কম মজুরি সূচকে, সেইখানেই কিন্তু শিল্পটা গড়ে উঠবে। তাহলে এটা গেল হচ্ছে একটা বিশেষ ধরনের আইসোটোপেন, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল আইসোটোপেন। তাহলে আমরা কতগুলো জিনিস পেলাম, পণ্য সূচক সবার আগে পেয়েছি, তারপরে সমপরিবহন ব্যয় বা আইসোটিম পেয়েছি, তারপরে আমরা পেলাম আইসোডোপেন অর্থাৎ যৌথ পরিবহন ব্যয়, তারপরে পেলাম হচ্ছে আমরা সেটা হচ্ছে মজুরি সূচক পেলাম, তারপরে আমরা পেলাম শ্রমগুণক, এবং শ্রমগুণকের ক্ষেত্রে আমরা দেখলাম যে যেখানে শ্রমগুণক কম হবে সেখানে শিল্পের গড়ে ওঠার সম্ভাবনা বেশি হবে, এবং তারপরে আমরা পেলাম ক্রিটিক্যাল আইসোটোপেন, যেখানে মজুরি যে ব্যয় লাঘবের পরিমাণটার জন্যই কিন্তু যেখানে কম দামে বেশি পরিমাণ শ্রমিক, মানে কম মজুরি সূচকে বেশি পরিমাণে শ্রমিক পাবে, সেইখানটাতেই কিন্তু শিল্পটা গড়ে উঠবে তুলনামূলকভাবে যেখানে উৎপন্ন দ্রব্য বা আমাদের যে কাঁচামালের দ্রব্য পরিবহন ব্যয়ের তুলনায়। তাহলে এই টোটালটা গেল হচ্ছে আমাদের ওয়েবারের তত্ত্বানুযায়ী আমাদের শিল্প স্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্বের ব্যাখ্যা। পরবর্তীতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অবশিষ্ট লসের তত্ত্ব, এই শিল্প মুনাফা তত্ত্ব, সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। ধন্যবাদ।